যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এই উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা এসএফের যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি এলসিডি লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য লাইভ চলে না। তারপরে বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? এনকেডিআর আন্ডারে ঢুকাবে প্রথমে, এনকেডিআর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি ব্যক্তি মালিকানা থাকার পরে 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তাই আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা জান ভাবছে যে 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয় 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করবো, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করবো। এই সমস্ত জায়গাগুলোকে বুলডোজার ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো, ওয়াকাফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই এসআইআর পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, যদি মনে করেন আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুতাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি, আমাকে বিপুলভাবে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন প্রথমে আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে? ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল। মাথায় রাখবেন না, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না, না আমার ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে না, ঠিক ঠিক জায়গায় চলে যাবে, লাস্টে অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান 5 জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সহবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? তো দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এই কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে
ভোগালী ওয়ানে এয়ারপোর্ট করান। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল, ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি। কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। 77টা কি হলো ভাই? উল্টে গেছে? আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যাদের অসুবিধা হচ্ছে না বাইরে একটু ঘুরো, একটু তাহলে একটু চাপা খেয়ে আসো, অন্যজন বাইরে দাঁড়িয়ে আছে, সুযোগ দাও তাদের, হাফ টাইম করো, একটু বোঝার চেষ্টা করে। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ব্যারিস্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্য কে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটি এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল। যখন ছবিটা পাবলিক হয়ে গেছে, তখন কি বলছে আপনাদের? যেটা সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ আমরাও জানি। 2021 নির্বাচনের সময় একটা পোলিং স্টেশনে সৌমিহাতি মহাশয়া বিজেপির প্রার্থী, তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, ভাই কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? প্রকাশ্য সেটা ছিল, দিনের আলোর সামনে, রাস্তার উপরে, দরজা বন্ধ করে, গুজগুজটা নয়। কেন তারা বিজেপি তৃণমূল কেন ফাঁদ পাচ্ছে? কেন আপনাকে আটকাতে চাইছে? এক জায়গায় কেন বসছে? এয়ারপোর্ট কারা তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। জায়গা কে দেয়? রাজ্য সরকার দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করতে চাইছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না, মধ্যখানে বাধা হয়ে কে দাঁড়িয়েছে? নওশাদ। বুঝতে পারছেন কি বলছি? নওশাদ। তাহলে নওশাদকে কি করতে হবে? ওকে সরাতে হবে। সরানোর মাধ্যম 2-3টে হতে পারে। মা প্রাণে মেরে দাও হতে পারে একটা, অথবা অথবা কি হতে পারে? হারিয়ে দাও। এবার প্রাণে মারা, হারানো অনেক বিষয় আপনাদের হাতে। এখন হারানো জিতানোর ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে নওশাদ সিদ্দিকীকে হারালে নওশাদ সিদ্দিকী হারিয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটুকু মাথায় রাখবেন। যে ওকে হারালেও হারিয়ে গেলে এটা ব্যাপার নয়। যে স্বমহিমায় আছি ওই স্বমহিমায় থাকবো। জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএতে ছিলাম, বাকি জীবনটা বিনা এমএলএতে থাকতে অসুবিধা হবে না। কিন্তু এতটুকু মাথায় রাখবেন, নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত। আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। আর এই নওশাদ সিদ্দিকী শামীম দাদের সহযোগিতা নিয়ে, আইনি সহযোগিতা নিয়ে মোদির আইনকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে আটকে রাখছে। বুঝতে পারছেন লড়াইটা কোথায়? এই আমার আদিবাসী সমাজের মানুষ আছেন, বাপি সরেন অধ্যাপক, নওশাদকে কেন আটকাচ্ছে? মমতা ব্যানার্জি ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকীদের চুপ থাকতে পারবে না। আমার সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। আমি প্রতিবাদ করছি, আমি হুঙ্কার দিচ্ছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের চুপ করিয়ে দিচ্ছি। এরপরে 10 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারো?
হ্যালো ভাই, যে যেখানে আছেন বসে পড়ুন। ভাই বসুন বসুন, পিছনের লোককে দেখতে অসুবিধা হচ্ছে। আজকে ঘোষণা দেবো বলেছিলাম, খেয়াল আছে তো? কি ঘোষণা বলুন তো? এমএলএ তার 5 বছরে এমএলএ ল্যাডের টাকা খরচ করেছে, কোথায় খরচ করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা উত্তর দেবো তো। ওদের প্রশ্নটি করতে দাও, নাহলে সংসার চলবে কি করে প্রশ্ন না করলে। যাক, সেইটারও উত্তর দেব। কি বলছিলাম, ওরা নওশাদকে হারাবার লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে এই জায়গাকে দখল করা, এখানকে উচ্ছেদ করা লক্ষ্য, ওদের প্রধান লক্ষ্য এটাই। তাই আপনাদের বলি, এমনি এমনি আর 8-9টা থানা বানায়নি। থানা বানাবার ব্যাপারটা হচ্ছে তাই, প্রথম নওশাদকে হারাও, নওশাদকে যদি হারিয়ে দেয়, তারপর যখন জমি দখল করতে যাবে আপনারা প্রতিবাদে নামবেন। পুলিশের ডান্ডা দেখাবার জন্য এই কটা থানা আগে থেকে বানিয়ে রেখেছে। এই চক্রান্তটা একদিনের চক্রান্ত নয়, এটুকু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের বলবো, নওশাদকে হারানোটা বড় কথা নয়। যে একটা বঞ্চিত সমাজ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, ডেলিভারদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, একটু ভেবে চিনতে চলবেন যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটু রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন, সেই ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নন্দীগ্রামের বিষয়টা এখানে বলে গিয়েছিল কি? এখানে বলেছিল নন্দীগ্রামের প্রার্থী দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওখানে অভিষেক বাবু কোনো একটা জায়গাতে বলেছিলেন নন্দীগ্রামে প্রার্থীর ব্যাপারে নাকি আমরা কাউকে সুবিধা করে দিচ্ছি। বামেদের নেতৃত্বরা আছে, দেখুন আমরা আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে প্রথম শর্ত আমাদের বিজেপিকে আটকানো, সাথে সাথে ওই শর্তের সাথে কি ছিল? তৃণমূলকে হারানো। তাই বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারাবার জন্য আমরা এই 2026 সালে নির্বাচনে মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছরে আমরা মার খেয়ে, জেল কেটে, কেস খেয়ে, আমাদের একাধিক কর্মীকে খুন হয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের সংগঠনকে আমরা বিস্তার করেছি। আমরা চাইলে এককভাবে 50 থেকে 60টা কম করে বিধানসভায় ব্যাপকভাবে ফাইট দিয়ে ফার্স্ট সেকেন্ডে আসতে পারবো, এই শক্তি আমরা তৈরি করেছি। কিন্তু আমরা 50-60টা সিট নয়, 294টা সিটে লড়াই করতে চাই। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চাই এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চাই। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যে অনেকে মনোক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নয়। বা ক্ষমতায় আসতে হবে, বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরেও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি, আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম। 30টা সিটে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দেখেছেন 31টা কোনো জায়গায় প্রার্থী দিচ্ছে একটা এক্সট্রা, কে বলতে পারবে? কিন্তু আমাদের এইরকম 4টে সিটে প্রার্থী এক্সট্রা দিয়ে দিয়েছে বামেদের শরিক দল। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে খানাকুল,
তাহলে বলতে পারে খানাকুলে কাউকে জিতাতে গেছি। একটা মধ্যমগ্রাম এবারে আমরা জিতছি মধ্যমগ্রামটা, খানাকুলো ব্যাপক ফাইটিংয়ে আছে, 3 নম্বরে হবে তৃণমূল, সেই জায়গা তো আমরা পৌঁছে দিয়েছি। আর একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম, একটা বাসন্তী, 4টে সিটে বামেদের শরিকরা প্রার্থী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা কারো ঘাড়ে পা তুলিনি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, আপনি কুচবিহারে খোঁজ নিয়ে দেখুন, সিপিআইএম এর সিটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কুচবিহারে। এটা একটা বদমাইশ এটা করেছে। তা এইগুলো আপনাদের ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা ছোট বিষয় হচ্ছে, এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? জানেন সবাই? 2টো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কিভাবে, কোন জায়গায় দেবেন? কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন 1 2 3 4 5, আমার নাম লেখা থাকবে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। শুনতে পাচ্ছ আওয়াজ? এই আওয়াজ হবে মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল, সুইচ মারলেন, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে ওই বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খামচিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত, যা করছে করুক। এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে একটু মানসিক বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাব। অত সহজ? তোমাকে আমরা কি খালি মাঠ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব নাও, আমরা 11খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবে ভালো করে। তারপর আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে, সিনিয়র মোস্ট, তারা, জাহাঙ্গীর ভাই কোথায় গেল গো? আচ্ছা, যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে তো মায়েরা আছে। কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর এসে করবো না, রাত্রি 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙড় দৃষ্টান্ত তৈরি করেছিল। তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি, যেখানেই কান পাচ্ছি, সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কান পাচ্ছি, যেখানেই যাচ্ছি, একটাই কথা, 2011-এর মতো ভুল করব না। ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরাঙ্গনেরা স্রোতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যাকে ভোট দেয় সেই জেতে। কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙড় তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি, আজকে তারা ভাঙড়কে ফলো করছে। তাই আপনাদের বলবো, এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙড়কে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তার দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া যে কোনো বোমবাদা নেতাকে
কোন নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাই হবে তো নাকি মায়েরা? আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে, তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙড় মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে ওই বোমবাদা নেতা, নোটোরিয়াস ক্রিমিনাল, ভাষাগান জান্নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছেন? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে খাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্বে কার আছে। 2021 থেকে 19 থেকে 21 থেকে 23 যতক্ষণ না পর্যন্ত নোটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপই হয়েছিল। ভাঙড়ে খুন খারাপ হয়েছিল, ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপই হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল, তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নোটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ের মধুর হাড়ি আছে, সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে রাজনীতি তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নোটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নোটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপবেন। দুটো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না। 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল, তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাডার নামিয়ে দিচ্ছে, মৌখালিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাডার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খাম চিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খাম চিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নোটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে। এবার আমি একটু ঘোষণা করি, তারপরে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি ঘোষণা দিয়ে যাবো, এটা কালকে নেবো, কালকে বলে দাও, কালকে নেবো এটা, বা 29 তারিখে ভোট, তার আগে নিয়ে নেবো। ওই ওটা ওর হাতে দিয়ে দাও, শরীফ 29 তারিখে ভোটের আগে নিয়ে নেবে। আর একটা ঘোষণা দিই, ভাঙড় ডিভিশনের থানার নাম কি এটা? উত্তর কাশীপুর থানা। ধন্যবাদ জানিয়ে একটা ঘোষণা দিচ্ছি, আমি আবারও বলছি, আইএসএফ এর হাত থেকে তৃণমূলের নেতারা নিরাপদ আছে এখনো পর্যন্ত, আর থাকবে যতদিন না পর্যন্ত আমি এদেরকে ঘোষণা দিই, তাই না? কিন্তু তৃণমূলের হাতে কি তৃণমূলের নেতারা নিরাপদ আছে? আমার কাছে যতটুকু খবর আছে, আগামী 2-1 দিনের মধ্যে তৃণমূলের একটা উইকেট ফেলবে তৃণমূলের নেতারাই। কেন? আমাদের নেতৃত্বদের নামে মামলা দেওয়ার জন্য। কিন্তু মামলা কি হবে বুঝে নেব,
কিন্তু কারো রাজ্জাক খাঁকে খুন করেছে, এখন আমার ভাই বুকে ব্যথা লাগে, এখন আমার কষ্ট হয়, সে ভাঙড়ের ভোটার। তাই প্রশাসনকে বলবে একটু সজাগ থাকেন, কারণ ভগবানপুর অঞ্চলের এক নেতা, ওর হোশ নাই এখনো, যে ওকে ওর উইকেটটা হয়তো ফেলে দিত, প্রশাসন তৎপরতার সাথে যে উইকেটটা ফেলতে এসেছিল তাকে নাম এত অন্য দিয়ে চালাচ্ছে, সব খবর আমাদের কাছে থাকে। তাই অনুরোধ করব প্রশাসনকে একটু সজাগ থাকুন, তৃণমূলের নেতাদেরগুলোকে বেশি বেশি করে নিরাপত্তা দিন। ঠিক অসুবিধা হবে? মমতা ব্যানার্জি তো বলছে ভাঙড়ের মানুষের জন্য ওনার চিন্তা নয়, ওনার চিন্তা শওকত মোল্লার জন্য, ওনার সিকিউরিটি দিয়ে দেবে। তাহলে 8টা থানা করে সিকিউরিটি দিতে লাগবে কেন ভাই? কিসের জন্য 8টা থানা হয়েছে? আপনাকে আমাকে জব্দ করার জন্য। ভাঙড়ের মানুষকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, আইএসএফ সহ সবাইকে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন, কাশীপুর থানা সহ এই থানাগুলোকে অনুরোধ একটা ছোট্ট সাথে অ্যাড করে দিচ্ছি যে একটু করে বেশি নজর তৃণমূলের নেতাগুলোকে দিন। কোথায় বোম মারছে সেই নজর দিতে বলছি না আমি, ওই তাদেরকে কেউ না আবার উইকেট ফেলে দেয়, তাদের আবার তৃণমূলের মধ্যেই সব এলজাম আমাদের নামে লাগবে, তবে এলজাম যা দেবে আমরা বুঝে নেব।